আসসালামু আলাইকুম। আমরা প্রজেক্ট 8 এর 6 নম্বর ক্লাসে চলে আসলাম। আমাদের 5টা ক্লাস জুড়ে ম্যাট্রিক্সের নির্ণয়কে আমরা আলোচনা করছি। আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আজকে ক্লাস 6 এ আমরা চ্যাপ্টার 3 মানে সরল রেখা নিয়ে আলোচনা করব। আমরা সরল রেখারও সেম ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোই কভার করার ট্রাই করব। আচ্ছা, আমাদের 6 নম্বর ক্লাসে যেহেতু সরল রেখা নিয়ে কাজ, আমরা শুরু করি আস্তে আস্তে। আচ্ছা, ফার্স্টে সরল রেখার ক্ষেত্রে আমাদের কি জানা লাগবে? বিন্দু। বিন্দু সম্পর্কে আমাদের দেখো, সরল রেখা কখন হবে? একটা সরল রেখা কেমন? এরকম, মানে একটা রেখা চলতে থাকবে, এর মাঝে লক্ষ কোটি কোটি বিন্দু থাকতে পারে। সরল রেখার উপর কি কোটি কোটি বিন্দু আছে না? এই বিন্দু সম্পর্কে প্রথমে আমাদের ধারণা থাকতে হবে। তো চলো বিন্দু সম্পর্কে একটু ধারণা নিই। এবার বিন্দু থাকতে পারে, এই আমাদের এই ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 তে দুই প্রকারের বিন্দু থাকতে পারে। একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। এই বিন্দুকে আবার কি বলি? স্থানাঙ্ক। কারণ একটা বিন্দুর কি কি থাকে? আমাদের সাধারণত আমরা এসএসসি পর্যায়ে কি পড়ছি? কার্তেশীয় স্থানাঙ্ক, যেগুলোকে এক্স আর ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এক্স কে কি দ্বারা প্রকাশ বলে? ভুজ। আর ওয়াই কে কি বলে? কোটি। তাহলে ভুজ আর কোটি যেই বিন্দুতে থাকে তাকে বলি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক। আরেকটা আছে কি? পোলার স্থানাঙ্ক। একটা হলো কি কার্তেশীয় স্থানাঙ্ক, আরেকটা পোলার স্থানাঙ্ক। যে বিন্দুতে ভুজ আর কোটি থাকে তাকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বলতেছি। সেম ভাবে এটা ছোট বাচ্চা খেলার পড়ালেখা। আর আরেকটা যেটা কি আর কমা থিটা থাকে, আরটা কি ব্যাসার্ধ, আরটা কি ব্যাসার্ধ, থিটাটা কি ওই ব্যাসার্ধটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো সেটা। একে আমরা কি বলতেছি? একে বলতেছি পোলার স্থানাঙ্ক। মানে এক্স আর ওয়াই থাকলে তাকে বলবো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক, আর আর কমা থিটা থাকলে তাকে বলবো আমরা পোলার স্থানাঙ্ক। আচ্ছা, দেখি বিন্দুগুলো কিভাবে থাকে। ধরো একটা বিন্দু আছে এরকম, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। ধরো এটা 0 বিন্দু। একটা বিন্দু 5,6, একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5,6। আচ্ছা, এই 5টা কি নির্দেশ করে? অবভিয়াসলি ভুজ নির্দেশ করে, আর 6টা কোটি নির্দেশ করে। ভুজটাকে আমরা এক্স অক্ষ থেকে কেটে নিই, তাহলে এখানে ধরলাম 5, আর কোটিকে আমরা ওয়াই অক্ষের দিকে নিই, তাহলে এদিকে ধরো 6 ঘর উঠলো, এটা 6। তাহলে এই এই যে বিন্দুটা, ধরো এই যে এইটা 6, এই যে বিন্দুটা এটাকে বলতেছি এ বিন্দু, যার 5,6। মানে একটা থাকবে ভুজ যেটা এক্স অক্ষ থেকে আমরা কর্তন করব, আর একটা থাকবে কোটি যেটা ওয়াই অক্ষর দিক থেকে আমরা কর্তন করব। তখন একটা বিন্দু পাচ্ছি, একে বলতেছি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক। এটা তো আমরা আগেও জানি, ভুজ আর কোটি রিলেটেড। এবার দেখি পোলার স্থানাঙ্কটা কি। পোলার স্থানাঙ্ক ধরো ওই বিন্দুটা, এখানে একটা বিন্দু আছে, যে বিন্দুটা মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বকে আমরা কি বলতেছি? ব্যাসার্ধ, আর। এই যে আর, আর এই ব্যাসার্ধ দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক এটা, ঋণাত্মক দিক এটা এক্স প্রাইম, এটা কি ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তাহলে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে থিটা, তাকে আমরা কি বলতেছি? মানে ওই ব্যাসার্ধ কমা যে কোণটা ছিল সেই কোণটা। তাহলে এটাকে আমরা কি বলতেছি? আর কমা থিটা। তাহলে এই বিন্দুটাকে বলতেছি আমরা পোলার স্থানাঙ্ক। মানে বিন্দু একটাই যাকে আমরা প্রকাশ করতে পারি দুই ভাবে, কার্তেশীয় স্থানাঙ্ক অথবা পোলার স্থানাঙ্ক। তো এইটা ছিল আমাদের কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক সম্পর্কিত যে আলোচনাগুলো। এখানে তাই লেখা আছে, তোমরা একটু পড়ে দেখো। এরপরে কি আছে? এরপরে আছে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর। মানে আমাদের দেখা গেল একটা বিন্দু দেওয়া আছে 5,6, এটা কি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, একে পোলারে নিতে কইছে। তার মানে কি আমার আর কমা থিটা এরকম একটা রূপ বানাইতে হবে। একে আমরা তো একে পোলার স্থানাঙ্কে রূপান্তর বলে। আর দেখা গেল দেওয়া আছে আর কমা থিটা, বানাইতে বলছে আমার কার্তেশীয়, তার মানে কি ভুজ আর কোটি আকার বের করতে হবে। এই দুইটা রূপান্তর আমাদের শিখতে হবে। তাহলে প্রথমত দেখো, যদি আমরা কি করতে চাই, পোলার কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে যেতে চাই। ধরো এক্স আর ওয়াই দেওয়া আছে, তার মানে কি ভুজ আর কোটি দেওয়া আছে, সেটা কি কার্তেশীয় স্থানাঙ্ক, বলছে পোলারে বানাইতে। পোলারে বানাইতে হলে লাগবে কি আর আর থিটা। তাহলে কি আর প্রথম বের করতে হবে, আর বের করে একেবারে ইজি। আর বের করার সূত্র হলো √/,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যে কোনো কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা কিভাবে পোলার স্থানাঙ্ক নিব, যেখানে আর বের করতে হবে, আর হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এখানে লেখা আছে, দেখো এই যে আর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর লাগবে কি থিটা। থিটার কমন যে ফর্মুলা সেটা হলো থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা মডুলাস দিয়ে আটকানো থাকবে। তার মানে কি ওয়াই বাই এক্স এর পজিটিভ ভ্যালু বা নেগেটিভ ভ্যালু যাই আসুক অলমোস্ট পজিটিভ হয়ে যাবে। ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হলো থিটার একটা সাধারণ ফর্মুলা। বাট এই থিটাটা কোঅর্ডিনেটের জন্য ভিন্ন হয়ে যায়। কোঅর্ডিনেট কি? এটা কি আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট, এটা কি আমাদের সেকেন্ড কোঅর্ডিনেট, এটা কি আমাদের থার্ড কোঅর্ডিনেট, আর এটা ফোর্থ কোঅর্ডিনেট। তাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগের জন্য এই কোণের যে থিটাটা চেঞ্জ হবে, বাট আরটা সেমই থাকবে। কিভাবে চেঞ্জ হবে একটু দেখি। ধরো এটা প্রথম চতুর্ভাগে, এটা প্রথম চতুর্ভাগে চেঞ্জ হয় না কেন? দেখো প্রথম চতুর্ভাগে আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণগুলো নিই তাহলে কোণ কি পজিটিভ পাই, আর ঘড়ির কাঁটার বিপরীত দিক কিন্তু এটা, আর ঘড়ি কাঁটার দিকে নিলে আমরা কি পাই? নেগেটিভ কোণ পাই। তাহলে আমরা ঘড়ি কাঁটার বিপরীতে প্রথমে যাই। ফার্স্ট কোঅর্ডিনেটে কি, এটা কি 0 থেকে 90 এর ভিতর। তার মানে কি ওইটা ফার্স্ট কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমার কোণের মান থিটা সমান tan ইনভার্স y বাই x মডুলাস, এটা হবে। এটা ঠিক আছে। আমার চেঞ্জ আসে সেকেন্ড, থার্ড আর ফোর্থ কোঅর্ডিনেটের ক্ষেত্রে। কিভাবে চেঞ্জ আসে? সেকেন্ড কোঅর্ডিনেটে দেখো এটা কি সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেটটা কি পাই বাই 2 থেকে বড় আর পাই থেকে ছোট। পাই বাই 2 থেকে বড়, পাই থেকে ছোট। এখন পাই মানে কি 180 ডিগ্রি। আমরা যদি সেকেন্ড কোঅর্ডিনেটে আইডেন্টিফাই করতে চাই তার মানে কি 180 ডিগ্রি থেকে ছোট হবে। পাই মাইনাস লিখলেই কি সেটা কি ইসে চলে যাবে না সেকেন্ড কোঅর্ডিনেটে, কারণ পাই থেকে আমরা পয়েন্টও যদি বিয়োগ করি সেটা সেকেন্ড কোঅর্ডিনেটের ভিতর পড়ে। কারণ 180 থেকে 0.1 কমলেও সেটা 100 দ্বিতীয় চতুর্ভাগের ভিতর পড়ে যাবে। সো আমরা পাই মাইনাস লিখলেই সেটা সেকেন্ড কোঅর্ডিনেট বোঝায়। এবার পাই মাইনাস আর বাকি যেটা আমাদের ছিল tan ইনভার্স মডুলাস অফ y বাই x, এটা হলো আমাদের দ্বিতীয় কোঅর্ডিনেটের জন্য থিটা। এটা কি আমাদের দ্বিতীয় কোঅর্ডিনেটের জন্য থিটা। দেখো এই যে এখানে দেওয়া আছে x y, দেখো x ও পজিটিভ y ও পজিটিভ। এটা দ্বারা বলতে কি বোঝায় দেখো এটা একটু বোঝাই দিই। x এবং y ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ। ভুজ পজিটিভ হলে কি x এর দিকে, y পজিটিভ হলে কি এদিকে, তাহলে কি এই কোঅর্ডিনেটেই পড়বে। এবার ভুজ নেগেটিভ তার মানে কি এদিকে আসবে, আর y পজিটিভ তাহলে কি এদিকে আসবে। এটা কি প্লাস প্লাস, আর এটা কি মাইনাস প্লাস, মানে ভুজ পজিটিভ নেগেটিভ আর কোটি পজিটিভ। এবার যদি ভুজ নেগেটিভ কোটিও নেগেটিভ হয় মাইনাস আর এদিকে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এখানে পড়বে থার্ড কোঅর্ডিনেটে। আর যদি ভুজ পজিটিভ বাট কোটি নেগেটিভ হয় তাহলে কি এখানে পড়বে প্লাস মাইনাস। মানে কি এইভাবে কোঅর্ডিনেটগুলো হিসাব করি, মানে বিন্দু দেখে আগে বুঝতে পারি কোন কোঅর্ডিনেটের জন্য, তারপরে আমাদের হিসাবগুলো করতে হবে। এই এক্স ওয়াই মানে কি প্রথম কোঅর্ডিনেট, এর জন্য থিটাটার মান tan ইনভার্স y বাই x, আর মাইনাস এক্স প্লাস ওয়াই তার মানে কি মাইনাস এক্স প্লাস ওয়াই সেকেন্ড কোঅর্ডিনেট। এই যে মাইনাস এক্স প্লাস ওয়াই সেকেন্ড কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য কি হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এবার আসি থার্ড কোঅর্ডিনেটের জন্য, দেখি থার্ড কোঅর্ডিনেটের জন্য কি হয়। থার্ড কোঅর্ডিনেট কোনটা? এইটা। এবার থার্ড কোঅর্ডিনেট লিখতে গেলে এই পর্যন্ত কি 180 ডিগ্রি বা পাই, তার সাথে যদি আমরা 0.1 ও যোগ করি বা সাধারণত 1 ধরে নিলাম, 1 যোগ করলে কি 181, সেটা কি এই জায়গা কোথাও হবে, এই যে এখানে কাছাকাছি। তার মানে কি আমরা যদি পায়ের সাথে কিছু যোগ করি বা 90 ডিগ্রির ছোট কোনো কোণ যদি যোগ করি সেটা অবশ্যই কি থার্ড কোঅর্ডিনেটে আসবে। তখন আমরা থিটা কি লিখতে পারি, থিটা সমান পাই প্লাস tan ইনভার্স y বাই x। মানে tan ইনভার্স y বাই x এর ভ্যালুই আসে হলো 0 থেকে 90 এর ভিতরে। তো থার্ড কোঅর্ডিনেট বোঝাতে হলে কি আমার আরো 180 ডিগ্রি যোগ করে দেওয়া লাগবে, সেকেন্ড কোঅর্ডিনেট বোঝাতে হলে কি 180 থেকে বিয়োগ করা লাগবে এতটুকু, তাহলে কি আমরা ওই পর্যন্ত কোণের মানটা পাবো। দেখো এটা কত পেলাম পাই প্লাস tan ইনভার্স y বাই x, এটা হলো থার্ড কোঅর্ডিনেটের জন্য, এটা থিটা 3 এর জন্য। বাট এই থার্ড কোঅর্ডিনেটে আমরা আরেকভাবে আইডেন্টিফাই করতে পারি। কিভাবে?
এটা দেখো দেখো আমরা ঘড়ির কাঁটার বিপরীতে এতক্ষণ আমরা কোণগুলোকে ঘোরাচ্ছিলাম, এজন্য কি পজিটিভ পাই লিখতেছিলাম। কিন্তু ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে ঘোরাই তাহলে কি, যদি আমি বিপরীত দিকে ঘোরাই এই পর্যন্ত চলে আসি তাহলে কত লিখতে পারবো, মাইনাস পাই। মাইনাস পাই। এবার তার মাইনাস পাই যদি আরেকটু আমি আরো মাইনাস করে দিই তাহলে মাইনাস মাইনাসে যোগ হয় কি সেকেন্ডে চলে যাবে। বাট যদি আমি মাইনাস পাইয়ের সাথে কিছুটা যোগ করে দিই, ধরো মাইনাস 180 প্লাস 10 তাহলে কত হয়ে যাবে, মাইনাস 170। সেটা কোথায় চলে আসবে, মাইনাস 170 কি থার্ড কোয়াড্র্যান্টের ভিতরে না, তার মানে কি মাইনাস পাইয়ের সাথে যদি কিছু আমরা যোগ করে দিই তাহলে সেটা কি থার্ড কোয়াড্র্যান্টে চলে আসে। তাহলে থার্ড কোয়াড্র্যান্টের জন্য এটা তো লেখা যায় ঘড়ির কাঁটার বিপরীত দিকের সাপেক্ষে, আর ঘড়ির কাঁটার দিকের সাপেক্ষে আসলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স মডুলাস। তাহলে থার্ড কোয়াড্র্যান্টের জন্য দুইটা লেখা যায়, সেটা দেখো এই যে এখানে লেখা আছে থার্ড কোয়াড্র্যান্ট মাইনাস এক্স মাইনাস ওয়াই থার্ড কোয়াড্র্যান্ট, এটার জন্য কি থিটা সমান পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স। আর আরেকটা দেখো এই যে এটা হলো যখন 0 থেকে বড় এবং 2 পাই থেকে ছোট, অথবা মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স, দুইটাই লেখা যায়। ওকে, এবার দেখো ফোর্থ কোয়াড্র্যান্টের জন্য বা চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ কোনটা, অবভিয়াসলি এইটা। এবার চতুর্থ চতুর্ভাগকে আমরা কি লিখতে পারি, প্রথমে ঘড়ি কাঁটার বিপরীতের সাপেক্ষে শিখি। ঘড়ি কাঁটার বিপরীতে যদি ঘোরায়, ঘুরে আর এই পর্যন্ত আসা লাগবে না, এটা হলো কি 270 ডিগ্রি। 270 ডিগ্রি, যেটাকে আমরা বলি কত 270 ডিগ্রি। বাট আমরা কখনো এই কোণগুলোকে পাই বাই 2 অথবা 3 পাই বাই 2 এর সাপেক্ষে প্রকাশ করি না। এই পাই বাই এইটা কি পাই বাই 2 এর সহগ কত 1, আর এখানে পাই বাই 2 এর সহগ কত 3। পাই বাই 2 এর সহগ বিজোড় হলে তখন আমাদের যে সাইন কজ আছে এগুলো চেঞ্জ হয়ে যায়, এজন্য মূলত আমরা এগুলো ইউজ করি না। আমরা ইউজ করি কি পাই বাই 2 এর জোড় গুণিতকগুলো। এটা কি পাই ছিল, এটা যদি আমরা পাই বাই 2 লিখি এখানে 2 দেওয়া লাগবে, আর আরেকটা কত এখানে 2 পাই, এটা কি পাই বাই 2 লিখলে এখানে 4 দেওয়া লাগবে। তার মানে কি পাই আর 2 পাইটা কি আমার পাই বাই 2 এর জোড় গুণিতকে আসে, এজন্য এই পর্যন্ত আসতে পারবো না। আমরা যদি ঘড়ি কাঁটার বিপরীতে ডিরেক্টলি এই পর্যন্ত চলে আসি, কয় ডিগ্রি গেলাম 360 ডিগ্রি। 360 ডিগ্রি বা কি 2 পাই, সেইখান থেকে যদি কিছু বিয়োগ করে দিই 2 পাই মাইনাস দিলে কি 360 থেকে কিছু বিয়োগ করলে সেটা কি ফোর্থ কোয়াড্র্যান্টে চলে আসবে না, যে এখানে চলে পড়ে কোথাও আসবে না। ফোর্থ কোয়াড্র্যান্টে যদি থিটা বের করতে হয়, থিটা সমান 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x, এটা হবে। এবার এটা তো ঘড়ি কাঁটার বিপরীতের সাপেক্ষে। এবার ঘড়ি কাঁটার দিকের সাপেক্ষে একটু শিখি। ঘড়ি কাঁটার দিকের সাপেক্ষে যদি আমরা এদিকে ঘোরাই তাহলে কি মাইনাস হবে। তাহলে দেখো এটা তো ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরাইলে প্রথম কোয়াড্র্যান্টে পড়ে যাচ্ছে, তখন জাস্ট থিটা সমান মাইনাস tan ইনভার্স y বাই x এরকম হবে। সো আমরা এই তৃতীয় এবং চতুর্থ কোয়াড্র্যান্টের ক্ষেত্রে থিটার মান দুইটা করে আসে, আর প্রথম আর দ্বিতীয়র ক্ষেত্রে একটা করে আসে। এইটা ছিল আমাদের কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর। আর বের করে একবার ইজি, বা থিটা গুলো কিন্তু আমার আর কি কোনো সময় সারা পেছে না, ওটা সবাই বের করতে পারে। আমার পেছে কিন্তু থিটায়, যে থিটা কোনটা হবে এটা একটু ভালো ভাই কেয়ারফুলি দেখবা। ওকে, আচ্ছা, এটা ছিল আমাদের কার্তেশীয় থেকে পোলারে। এবার পোলার থেকে কার্তেশীয় থাকলে তার মানে কি হবে, পোলার থেকে কার্তেশীয় মানে কি আর আর থিটা দেওয়া থাকবে, আর আর থিটা দেওয়া থাকবে, বের করতে হবে কি x, y। তার মানে কি কি লিখতে পারি, x সমান r cos থিটা, x সমান r cos থিটা, আর y সমান r sin থিটা। এই দুইটাই ফর্মুলা দিয়ে x এর পরিবর্তে আমরা r cos থিটা, r r থিটা দেওয়া থাকবে, আর y এর পরিবর্তে r sin থিটা, r r থিটা বসাই দিলে দুইটা মান পেয়ে গেলে আমরা ইজিলি কার্তেশীয় পেয়ে যাচ্ছি। এইটা ছিল আমাদের পোলার, কার্তেশীয় থেকে পোলারে, পোলার থেকে কার্তেশীয়। চলো দুই তিনটা ম্যাথ করে দেখি। কি বলছে, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে চারটা ম্যাথ দেওয়া আছে। এটা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে, এটা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, এটা তৃতীয়, এটা চতুর্থ। আমি 1 নাম্বারটা 3 নাম্বারটা করে দিচ্ছি, বাকি দুইটা করে নিও। আচ্ছা, 1 নাম্বারটা দেখো কি দেওয়া আছে 1,√3, 1,√3। তাহলে কি এইটা ভুজ বা x এর মান, এটা কোটি বা y এর মান। ভুজ আর কোটি দেওয়া আছে, কনভার্ট করতে হবে কিসে r, থিটায়। তাহলে r, থিটায় কনভার্ট করতে হলে দেখো r সমান কি লিখতে পারবো আমরা
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে রুট ওভার দিলাম, এক্স এর ভ্যালু কত 1, তার স্কোয়ার করলে কত হবে 1ই, প্লাস ওয়াই এর ভ্যালু কত √3, তাহলে √3 এর স্কোয়ার। দেখো 1 স্কোয়ারে 1 আর √3 স্কোয়ারে 3, 3 আর 1 যোগ করলে কত হবে 4, তাকে রুট করলে 2 হয়। আর এর ভ্যালু পেয়ে গেলাম। আর লাগবে কি থিটার ভ্যালু। এবার এইটা কি দেখো 1, √3 কই পড়ে 1 √3 এইখানে পড়ে ফার্স্ট কোয়াড্রেন্টে না। ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটার ভ্যালু সূত্র কি, থিটা সমান tan ইনভার্স y/x, কিন্তু মডুলাস থাকবে। তাহলে tan ইনভার্স মডুলাস অফ y এর ভ্যালু কত, দেখো y এর ভ্যালু কিন্তু √3 আর x এর ভ্যালু 1, √3 ডিভাইডেড বাই 1। তার মানে কি আমরা অ্যাটমোস্ট কি লিখতে পারি tan ইনভার্স √3। আর tan ইনভার্স √3 এর মান কত, tan 60 ডিগ্রির মান হলো √3, তার মানে কি tan ইনভার্স √3 এর ভ্যালু কত হবে 60 ডিগ্রি। এইটাই হলো আমাদের অ্যানসার। তাহলে প্রথমটা যেটা, এইটার পোলার স্থানাঙ্ক কি হবে 2, π/3। π/3 কেন লিখলাম, 60 ডিগ্রি মানেই কিন্তু π/3, তাহলে 2, π/3 অ্যানসার এইটা। এবার যদি আসি থার্ডটার ক্ষেত্রে, সেকেন্ডটা সেম ভাবে পাই মাইনাস জাস্ট tan ইনভার্স √3, এদের কি হইতো পাই মাইনাস π/3, এখান থেকে 3 কমন নিলে 3/2 π/3, ওইটা জাস্ট থিটার জায়গা চেঞ্জ হইতো। ওকে, এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা কি -1 √3, x এর ভ্যালু -1, y এর ভ্যালু -3। তাহলে এবার দেখো -1 -3, x এর ভ্যালু মাইনাস y এর ভ্যালু মাইনাস, তার মানে কি এটা থার্ড চতুর্ভাগে। থার্ড চতুর্ভাগের ক্ষেত্রে আর এর ভ্যালু তো কোনো চেঞ্জ নাই, √x² প্লাস y স্কোয়ার। আর এর ভ্যালু চেঞ্জ নাই, তাহলে কত √1 স্কোয়ার -1 এর স্কোয়ার প্লাস -√3 তার স্কোয়ার। দেখো -1 এর স্কোয়ারে 1 আর -√3 স্কোয়ারে 3, 4 করলে 2 হয়। আর এর ভ্যালুতে কোনো চেঞ্জ সাধারণত কখনো আসে না, আসে কোথায় তোমার থিটার ভ্যালুতে। যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্ট, দেখো এটা কোন কোয়াড্রেন্ট আছে -1 আর ধরো এইটুক -√3, তাহলে এই আচ্ছা -√3 নিচের দিকে, এইটুক ধরলাম -1, এইটুক ধরলাম -√3, তাহলে বিন্দুটা কি এইখানে আসলো। আসলে কি আমরা যদি আর কোনটুক এইটুকু আর থিটা কি হয় ঘড়ির কাঁটার বিপরীতে বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, সেটা কত এইটা, অথবা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোন কোণটা এইটা, তাহলে দুইটা কোণ হবে কিন্তু। অতএব থিটা সমান কি লিখতে পারি, প্রথমটা যেহেতু থার্ড চতুর্ভাগ কত হবে পাই প্লাস tan ইনভার্স, পাই প্লাস tan ইনভার্স y/x। তাহলে পাই প্লাস তো থাকলো tan ইনভার্স y এর ভ্যালু কত -√3 আর x এর ভ্যালু -1। দেখো মাইনাস মাইনাসে কাটা √3/1 তো √3, এখানে যদি নিচে মাইনাস নাও থাকতো কোনো প্রবলেম নাই, কারণ মাইনাস মডুলাসের ভিতর মাইনাস আসুক আর প্লাস আসুক অবশ্যই সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি থাকলো পাই প্লাস, আর tan ইনভার্স √3 মানে কি π/3 বা 60 ডিগ্রি, π/3। এবার এখান থেকে 3 লসাগু নিই, তাহলে কি 3 পাই প্লাস পাই কত আসে 4 π/3, একটা কোণ পেয়ে গেলাম, অথবা আরেকটা কোণ। তাহলে আমরা কি লিখতে পারি 2, 4 π/3, এর একটা অ্যান্সার হইতে পারে। এবার আরেকভাবে কি আমরা প্রকাশ করতে পারি না ঘড়ির কাঁটার দিকের সাপেক্ষে, ঘড়ির কাঁটার দিকের সাপেক্ষে কোনটা, এই যে এই কোণটা, এটাকে আমরা কি লিখছিলাম থিটা সমান -π প্লাস tan ইনভার্স y/x। এটা ছিল কি ঘড়ির কাঁটার দিকে বা ঋণাত্মক কোণটা নিলে এটা কি -π থাকলো, আর এটা কি সেম ভাবে π/3 বের করলাম। 3 দিয়ে লসাগু নিকি -3 পাই প্লাস পাই, দ্যাটস মিন কত -2 পাই ডিভাইডেড বাই 3। তাহলে এটার কি আরেকটা অ্যানসার হতে পারে, অথবা 2, -2 π/3। তাহলে দুইটা অ্যানসার কিন্তু একটা একটা। এভাবে ফোর্থটার ক্ষেত্রে এই যে 4 নাম্বারটা, এটার ক্ষেত্রে কত হবে দুইটা অ্যানসার হবে, কিন্তু 1 আর 2 নাম্বারটার ক্ষেত্রে এক একটা অ্যানসার। এইটা ছিল কি আমাদের কার্তেশীয় থেকে
পোলারে স্থানান্তর। এবার পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক সেটা কিভাবে? জাস্ট ইজি, যে আর আর থিটা দেওয়া থাকবে, এবার এক্স আর ওয়াই কনভার্ট করব। এক্স এর ভ্যালু কি হয়? এক্স সমান আর কস থিটা, আর ওয়াই সমান আর সাইন থিটা। এটাই কোনো চেঞ্জ নাই সাধারণত। দেখো প্রথমটা যদি আমরা ই করি, এক নম্বরটা কি দেওয়া আছে? 1,225 ডিগ্রি। আর এর মান, এটা কি আর এর ভ্যালু, আর এটা কি থিটার ভ্যালু। তাহলে প্রথমে আমরা এক্স বের করি বা ভুজ। এক্স সমান 1 গুণ cos 225 ডিগ্রি। কত আসছে? 1 গুণ cos 225 ডিগ্রি। 1 তো গুণ করা না করে একই কথা থাকলো কি cos 225 ডিগ্রি। এবার cos 225 ডিগ্রির মান কিভাবে বের করব? ক্যালকুলেটর দিয়েও হয়ে যাবে, অথবা যদি আমরা বের করতে চাই ত্রিকোণমিতিতে ক্যালকুলেটর ব্যবহার না করে, এগুলো করতে দেয় মাঝে মাঝে কদাগে, তো কিভাবে বের করতে পারি দেখো। 225 ডিগ্রি আমরা কিভাবে লিখতে পারি? 180 প্লাস, তাহলে কত থাকে? 180 প্লাস 45 লিখতে পারি না? 180 প্লাস 45 দেখো 225 হয়। তাহলে এটাকে কি লিখতে পারি? cos 180 মানে কি পাই প্লাস 45 ডিগ্রি। পাই প্লাস, দেখো পাই মানে কি পাই বাই 2 এর জোড় গুণিতক। পাই মানে কি পাই বাই 2 ইনটু 2, পাই বাই 2 এর জোড় গুণিতক। তার মানে কি চেঞ্জ হবে না। এটা আমরা ত্রিকোণমিতিতে এই সূত্রগুলো শিখবো, যে পাই বাই 2 এর জোড় গুণিতক থাকলে cos cosই থাকে, চেঞ্জ হয় না। আর পাই প্লাস থার্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেটে cos হলো নেগেটিভ, তাহলে এখানে কি আসবে? জাস্ট একটা মাইনাস আসবে, তখন cos 45 মানে মাইনাস 1/√2, মাইনাস cos 45 এর মান হলো 1/√2। তাহলে এটা কত হবে? x এর ভ্যালু -1/√2। সেম ভাবে আর sin থিটা, আর এর মান এখানে কি জাস্ট sin আসবে, একটা পেলাম কি -1/√2। এখানে জাস্ট কি হবে? y সমান sin 24, 1 তো এক sin 25। সেম ভাবে sin পাই প্লাস 45, sin পাই প্লাস 45। পাই বাই 2, পাই মানে কি পাই বাই 2 এর জোড় গুণিতক, চেঞ্জ হবে না, যা আছে তাই sin। আর থার্ড কোঅর্ডিনেট পাই প্লাস, দেখো পাই প্লাস মানে কোন কোঅর্ডিনেট? এইটা পাই, প্লাস দিলে কি এখানে চলে আসবে। থার্ড কোঅর্ডিনেটে কি sin নেগেটিভ, এখানে নেগেটিভ 45। তাহলে sin 45 এর মানও 1/√2, তাহলে -1/√2। তাহলে প্রথমটা অ্যান্সার কত হবে? -1/√2, -1/√2। এটা ছিল কি আমাদের পোলার দেওয়া ছিল। আমরা জাস্ট এই দুইটা সূত্র ইউজ করে ইজিলি আমরা কার্তেশীয় সূত্র নিয়ে আসতে পারতেছি। এরপর আরেকটা দেখো 2, π/6, এটা ইজি একদম। 2, π/6 যদি এইটা করি কি হবে? প্রথমে কি ভুজ বের করব, ভুজ মানে কি x আর cos থিটা। তাহলে কি আর এর পরিবর্তে কি 2 গুণ cos π/6, π/6 মানে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত? √3/2। তাহলে এখানে কত হবে? 2 গুণ √3/2, 2 2 কাটা দিলে √3। আর কি কোটির মান বের হবে y সমান আর sin থিটা, আর এর ভ্যালু 2, sin π/6, sin 30 ডিগ্রি বা π/6 মানে 30 ডিগ্রি, sin 30 এর মান কত? হাফ। তাহলে 2 গুণ হাফ, 2 2 কাটা দিলে কত থাকে? 1 থাকে। তো এইটা ছিল আমাদের ভুজের ভ্যালু আর কোটির ভ্যালু। তাহলে x, y সমান আমরা কত লিখতে পারি? √3, 1। তো এইটা ছিল আমাদের কার্তেশীয় থেকে, মানে পোলার থেকে কার্তেশীয়তে স্থানান্তর। একদম ইজি, মানে কার্তেশীয় থেকে পোলার স্থানান্তর আর পোলার থেকে কার্তেশীয় স্থানান্তর খুবই ইজি। জাস্ট ফর্মুলা দুইটা মনে রাখলে, আর কোণের ক্ষেত্রে 4টা ফর্মুলা মনে রাখতে হয়। এটা ছিল কি আমাদের স্থানান্তরগুলা। এবার দেখো এটা তো বিন্দু থেকে বিন্দুর স্থানান্তর। এবার সমীকরণ থেকে, পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে, না এটা হলো কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে। দেখো কার্তেশীয় সমীকরণ কারা? x আর y মানে ভুজ আর কোটিতে যে সমীকরণ হয় তাকে কার্তেশীয় সমীকরণ বলে। তাকে নিতে কইছে কি পোলার সমীকরণ, মানে কি আর আর থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। কিভাবে? প্রথমটাই দেখি, এক নাম্বারটা কি দেওয়া আছে? x² + y² সমান a², x² + y² সমান a²। আমার নিতে বলছে কি পোলার সমীকরণে, তাই x আর y থাকা যাবে না, সেখানে কি থাকতে হবে? r আর থিটা। তাহলে x কে যদি r আর থিটার মধ্যে প্রকাশ করতে কি লিখতে পারি? x সমান r cos থিটা, আমরা জানি না, তাহলে x এর পরিবর্তে কি লিখতে পারি? r
cos থিটা তার কি হোল স্কয়ার প্লাস y এর পরিবর্তে কি লেখা যায় r sin থিটা, তাহলে r sin থিটা তার কি হোল স্কয়ার সমান কি হবে a স্কয়ার। এবার r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r sin থিটা তার হোল স্কয়ারকে কি লেখা যায় r স্কয়ার sin স্কয়ার থিটা, r স্কয়ার sin স্কয়ার থিটা সমান কি a স্কয়ার। দেখো এই দুইটা থেকে কি কমন যায় r কমন যায় না, তাহলে r স্কয়ার কমন যায়, r স্কয়ার কমন নিলে কি থাকবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান a স্কয়ার। এবার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান কত 1, তাহলে এটা 1 হয়ে গেলে থাকলো কি শুধু r স্কয়ার সমান a স্কয়ার, উভয় পাশ থেকে a স্কয়ার বাদ দিলে কি থাকবে r সমান a। দেখো এই সমীকরণে কোনো x বা y নাই, জাস্ট r আর ধ্রুবক পদগুলো আছে। এইটাকে বলে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে রূপান্তর। আমরা আরেকটা দেখি, আরেকটা যদি কোনটা দেখব, আচ্ছা এটা দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার সমান 2a স্কয়ার x y। কি করতে বলছে জাস্ট x y কে বিলুপ্ত করে দেব, r আর থিটা নিয়ে আসবো। তাহলে x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি r cos থিটা তার স্কয়ার মানে কি r স্কয়ার cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার প্লাস, আচ্ছা হোল স্কয়ার না r স্কয়ার কে আমরা তো স্কয়ার করে লিখলাম ডাইরেক্ট, আর x স্কয়ার পরিবর্তে কি লিখলাম r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস y স্কয়ার পরিবর্তে r স্কয়ার sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার সমান 2a স্কয়ার। আর x আর y এর পরিবর্তে কি লেখা যায় r cos থিটা r sin থিটা, তাহলে কি লেখা যায় r cos থিটা r sin থিটা। এবার দেখো এই ভিতরে r স্কয়ার কমন যায়, থাকে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার sin স্কয়ার প্লাস sin স্কয়ার মান কত 1, তো থাকবে কি শুধু r স্কয়ার তার কি হোল স্কয়ার সমান এই পাশে r আর r গুণ করলে কত হয় 2a r স্কয়ার, আর কি থাকে cos থিটা sin থিটা ইনটু cos থিটা। দেখো এই পাশে দাঁড়ালো কি r4 আর ওই পাশে a স্কয়ার r স্কয়ার থাকলো 2 sin থিটা cos থিটা, এটাকে কি লেখা যায় sin 2 থিটা, 2 sin থিটা cos থিটা সূত্র কি sin 2 থিটা। এবার দেখো উভয় পাশ থেকে যদি আমরা r স্কয়ার বাদ দিই কি থাকে r স্কয়ার সমান a স্কয়ার sin 2 থিটা। এইটাই হলো আমাদের পোলার সমীকরণ। কার্তেশীয় সমীকরণ ছিল যাকে আমরা পোলার সমীকরণ বানাইছি, r আর থিটাই আছে, এখানে কোনো x আর y নেই। তো এটা আমাদের ছিল কার্তেশীয় থেকে পোলার সমীকরণের রূপান্তর। আচ্ছা এরপরে দেখবো আমরা পোলার থেকে কার্তেশীয় সমীকরণ। আচ্ছা এবার কি আমরা কার্তেশীয় সমীকরণের প্রকাশ দেখাবো, তার মানে কি বা পোলার সমীকরণ দেওয়া থাকবে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করব। পোলার সমীকরণ কি যে r আর থিটা দিয়ে সমীকরণগুলো থাকবে সেইগুলা, আর কার্তেশীয় সমীকরণ কি যে r আর থিটাকে বিলুপ্ত করে x আর y কে নিয়ে আসবো। আচ্ছা x আর y কে নিয়ে আসতে গেলে আমরা প্রথম দেখো একটা ম্যাথ করি, 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা কি আছে r ইনটু 1 প্লাস cos থিটা সমান 2। দেখো প্রথমে এটাকে কি করতে পারি r প্লাস r cos থিটা সমান 2। তাহলে এবার r এর দেখো r cos থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি x লিখতে পারি, কারণ x সমান জানি কি r cos থিটা, আর শুধু r এর পরিবর্তে আমরা কি লিখতে পারি √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x সমান কি 2। দেখো অলমোস্ট এটা সমীকরণ হয়ে গেছে। এবার জাস্ট এটাকে একটু আদর্শ রূপ বা একটু আইডেন্টিটি মডিফাই করব, √x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 2 - x। এবার উভয় পাশে স্কয়ার করলে দেখো রুট থাকবে, থাকবে না, জাস্ট আমাদের কাজ কি r আর থিটাকে উঠাই ফেলা। তাহলে এইখানে কি রুট থাকলো না, থাকলো কি x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এই সাইডে কি 2 - x তার হোল স্কয়ার a - b তার হোল স্কয়ারের সূত্র, সেটা কি হবে 2a স্কয়ার 4 - 2 ইনটু ab মানে কি 2 দুগুণী 4x প্লাস x স্কয়ার। তাহলে এটা কি ওই পাশ থেকে x স্কয়ার দেখো বাদ দিয়ে দেওয়া যায়, কোন এই ওই পাশে x স্কয়ার এই পাশে চলে আসলে কি মাইনাস হয়ে যায়, তখন কাটা যায়, থাকে কি at last থাকে y স্কয়ার সমান 4 - 4x। এটাই হলো আমাদের অ্যানসার। তো এইটা ছিল আমাদের পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে প্রকাশের রূপ। এরপরে দেখো এক নাম্বারটা দেখি, এক নাম্বারটা কি r সমান
আলফা সাইন থিটা। দেখো এইখানে আর সমান আলফা সাইন থিটা, শুধু সাইন থিটাকে কিন্তু আমরা কোনো কিছু লিখতে পারি না। কি আমরা জানি কি আর সাইন থিটাকে আমরা ওয়াই লিখতে পারি। তাহলে ওই পাশে আমরা একটা আর দ্বারা গুণ করি, আর আছে আর একটা আর দ্বারা গুণ করলাম, আর ওই পাশে আলফা ইন্টু আর সাইন থিটা, আর ইন্টু আর কত হবে আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর পাশে আলফা ইন্টু আর সাইন থিটার পরিবর্তে কি লেখা যায়, আর সাইন থিটার পরিবর্তে ওয়াই লেখা যায়। আচ্ছা আর ইন্টু আর কিন্তু আর স্কোয়ার, আর আর স্কোয়ার পরিবর্তে কিন্তু রুট ওভার নাই, কিন্তু আর স্কোয়ারের পরিবর্তে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আলফা ওয়াই। এটাই হলো আমাদের কার্তেশীয় সমীকরণ। এইভাবে পোলার সমীকরণ থেকে আমরা কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে পারি। আচ্ছা এইটাও শেষ আমাদের। এরপরে কি আছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, কি আছে দূরত্ব নির্ণয় সংক্রান্ত। দুইটা বিন্দু আমরা যদি দুইটা বিন্দুর কথা চিন্তা করি, ধরে একটা বিন্দু x1 y1 কার্তেশীয় সমীকরণে আছে, একটা বিন্দু যেটা স্থানাঙ্ক কি x1 y1, আরেকটা বিন্দু এখানে আছে যেটার স্থানাঙ্ক x2 y2, ভুজ আর কোটি দেওয়া আছে, তার মানে এটাই কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব কি হবে, দেখো এই দুইটা বিন্দুর কি মধ্যবর্তী একটা দূরত্ব থাকবে না, সেই দূরত্বকে যদি আমরা d দ্বারা প্রকাশ করি, সেই d এর সূত্র হবে d সমান রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এটা কি দূরত্ব নির্ণয়ের সূত্র। আচ্ছা এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, এই x2 মাইনাস x1 তার হোল স্কয়ারও দিতে পারি। কেন, কারণ যেহেতু বিয়োগফল তার স্কয়ার, মানে বিয়োগ করে তার স্কয়ার করতেছি, স্কয়ার থাকার কারণে আমরা x1 আর x2 আগের পর দিই, এটা কোনো সমস্যা না। তার মানে কি জাস্ট দূরত্ব নির্ণয়ের সূত্র কি রুট ওভার ভুজদ্বয়ের পার্থক্য তার স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য তার স্কয়ার। এটা কি আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র। দেখো এই যে এখানে দুইটাই লেখা আছে, একটাই সূত্র, জাস্ট যে কোনো একটা ইউজ করলেই হয়। আচ্ছা এটা তো কার্তেশীয় স্থানাঙ্ক ছিল, তাদের দূরত্ব নির্ণয়ের সূত্র শিখলাম। যদি পোলার স্থানাঙ্ক থাকে, ধরো এখানে একটা বিন্দু দেওয়া আছে যেটা r1 θ1 এইটা, আর এখানে একটা বিন্দু আছে যেটা r2 θ2, এটা কি দুইটা বিন্দু দেওয়া আছে, এদেরকে মধ্যবর্তী দূরত্ব d, জাস্ট কি শুধু কার্তেশীয় স্থানাঙ্ক অথবা পোলার স্থানাঙ্ক যে কোনো বিন্দুতে থাকতে পারে। এইটার সূত্র কি হবে d1 সমান রুট ওভার r1 স্কয়ার r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2। দেখো এই যে দেওয়া আছে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2। এটা কি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রগুলো বুঝলাম। আচ্ছা এবার দেখি নিচের বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আচ্ছা আমরা নির্ণয় করি। প্রথমটা দেখো কি দেওয়া আছে 4,-7 একটা বিন্দু, আরেকটা বিন্দু দেওয়া আছে -1,5, দুইটা বিন্দু ধরলাম, এইটাই এই বিন্দু এইটাই বিন্দু। এই দুইটা বিন্দুর কি মধ্যবর্তী দূরত্ব থাকবে না, যেটাকে আমরা d ধরলাম। কি ধরলাম d। d এর সূত্র কি d সমান রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। দূরত্ব নির্ণয়ের সূত্র লিখলাম, দেন রুট ওভার এইটা কি x1 ধরলাম, তাহলে এটা কি y1 হবে, এইটাকে x2 ধরলাম, এটা y2। মানে দুইটা কার্তেশীয় রূপ দেওয়া আছে কিন্তু ভুজ আর কোটি আকারে। তাহলে কি এই সূত্রটা হবে x1 কি 4 মাইনাস x2 এর মান কি -1, তখন কি এখানে একটা -1 দিলে কি প্লাস হয়ে যায়, অলমোস্ট +1 হয়ে যায়, +1 তার হোল স্কয়ার আর প্লাস y1 কত -7 আর মাইনাস y2 এর ভ্যালু কত 5, y2 এর ভ্যালু যখন 5 দিব তখন -5 তার হোল স্কয়ার। এবার 4 + 1 কত হয় 5, আর 5 এর স্কয়ার আছে তাহলে কত হবে 25 প্লাস -7 -5 কত হবে -12, আর -12 এর স্কয়ার কত 144, তাহলে কি এবার এই দুইটা যোগ করলে কত হয়ে যাচ্ছে 169, আর তাকে রুট করলে কত হয় 13। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত 13। এইভাবে
আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার যে কোনো দুইটা বিন্দু ভুজ দেওয়া থাকুক, কোটি দেওয়া থাকুক বা পোলার থিটা আর কমা থিটা দেওয়া থাকুক, আমরা সূত্র ইজিলি বসায়ে ম্যাথগুলো করে ফেলতে পারবো। এই যে এইটাও পারবো, এইটা পারবো, চলক আছে বলে এমন কোনো কথা নাই যে ই হবে, আমরা জাস্ট মানগুলো বসাই দিব সূত্রে। আচ্ছা, এরপরে কি দেখো, এখানে বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক এইগুলো কেন দিছি? আচ্ছা, আমরা যে দূরত্বগুলো নির্ণয় করলাম, এটা কেন নির্ণয় করলাম? আমরা দূরত্ব নির্ণয় করলাম, ধরো চারটা বিন্দু দেওয়া আছে। কি দেওয়া আছে? চারটা বিন্দু। এ x1 y1, বি x2 y2, সি x3 y3 এবং ডি x4 y4। চারটা বিন্দু দ্বারা যে আবদ্ধ ক্ষেত্র হয় তাকে আমরা কি বলি? চতুর্ভুজ। ধরো এখানে একটা চতুর্ভুজ তৈরি হলো, একটা বিন্দু আছে, চারটা বিন্দু এ বি সি ডি। চারটা বিন্দু যখন একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করবে তাকে আমরা কি বলবো? চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজটা বর্গ হবে না রম্বস হবে না সামান্তরিক হবে না আয়তক্ষেত্র হবে, কোনটা হবে সেইটা আমাদের বের করতে বলে। এখন আমরা কিভাবে করব? ধরো এই একটা চতুর্ভুজ, যেটা এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, ডি একটা বিন্দু। এর স্থানাঙ্ক দেওয়া আছে, এরও স্থানাঙ্ক দেওয়া আছে, এরও স্থানাঙ্ক দেওয়া আছে, এরও স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা কি এখন এ বি বের করতে পারবো? এ বি মানে কি? এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেটা কি আমরা এ বি বাহু বলতে পারতেছি, অথবা এ বি বাহুর দৈর্ঘ্য বলতে পারতেছি। মানে আমরা দূরত্ব নির্ণয় করলেই তো আমরা এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, তাহলে এ বি নির্ণয় করতে পারতেছি। এবার বিসিও কি নির্ণয় করতে পারবো না? বিসি দুটো ই দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্য, বিসি বের করে ফেললাম। সেম ভাবে সিডি বের করতে পারবো, এডি বের করতে পারবো। এটা কি? চারটা বাহু। এটা কি? বাহু। সাথে সাথে কি আমরা কর্ণ কি বের করতে পারবো না? এ আর সি যোগ করলে কি আমরা কর্ণ পাই? এর স্থানাঙ্ক দেওয়া আছে, সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা এসি বের করতে পারলে কি সেটি কি হবে? কর্ণ। আর বিডিও কি এটা কর্ণ না? তাহলে আমরা বি আর ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুটো যদি মাধ্যমে আমরা বের করি, দূরত্ব বের করি, তাকে আমরা কি বলতে পারবো? বিডি। তাহলে এসি বিডি। ছয়টা জিনিস আমরা ছয়টা দূরত্ব বের করবো, যাবে তো চারটা বাহুর দৈর্ঘ্য, দুইটা কর্ণের দৈর্ঘ্য। এখন যদি আমরা এই চারটা বাহু এমনভাবে আমরা চারটা বাহুর দৈর্ঘ্য বের করছি, বের করলে যদি চারটা বাহু সমান পাই, প্রত্যেকটা বাহুর মান কি পাইছি? সমান পাইছি, চারটা বাহুর মান। তাহলে সেই চতুর্ভুজকে আমরা প্রথমত কি বলতে পারবো? যে চতুর্ভুজের চারটা বাহু সমান তাকে হয়তো বর্গ বলে, না হয় রম্বস বলে। এবার বর্গ রম্বস কাকে মানে পার্থক্য কি হবে? যদি চতুর্ভুজের কর্ণ সেম হয়, বাহু তো সেম আবার কর্ণ সেম হয়েছে, তাহলে তাকে বলবো বর্গ। আর যদি বাহু সেম হয় কিন্তু কর্ণ অসমান, তাহলে কাকে বলবো? রম্বস। তো প্রথমত যদি চারটা বাহু সমান পায় তাকে বর্গ বা রম্বস বলতে পারবো। এরপর যদি কর্ণ সমান পায় তাহলে তাকে বলবো বর্গ, আর যদি কর্ণ অসমান পায় তাকে বলবো রম্বস। এখন আমরা এই বাহুগুলো দৈর্ঘ্য বের করছি। এবার চারটা বাহুর দৈর্ঘ্য সমান না, দুইটা সমান পাইছি। ধরো এ বি আর সিডি সমান পাইছি, আর বিসি আর এডি সমান পাইছি। তার মানে কি বিপরীত বাহুগুলো সমান পাইলাম না? দেখো এ বি আর সিডি দুটো কি বিপরীত বাহু, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান পাইছি। আবার বিসি এবং এডি সমান পাইছি, তাই এক্ষেত্রে কি বিপরীত বাহু দুটার দৈর্ঘ্য কি সমান পাইছি। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান তাদেরকে আমরা হয়তো সামান্তরিক বলি, না হয় আয়তক্ষেত্র বলি। তাহলে বিপরীত বাহু সমান হলে তাকে সামান্তরিক বা আয়তক্ষেত্র বলে। এবার কর্ণ সমান হলে আয়ত, কর্ণ অসমান হলে সামান্তরিক। এরপরে কর্ণ বের করব, কর্ণ যদি সমান না হয় সামান্তরিক, কর্ণ সমান হলে তাকে আমরা আয়তক্ষেত্র বলবো। এইভাবে চারটা বিন্দু দেওয়া থাকলে সেই চারটা বিন্দু দ্বারা যে চতুর্ভুজ গঠিত হবে সেটা কি বর্গ নাকি সামান্তরিক নাকি আয়তক্ষেত্র না রম্বস আমাদের বের করতে বলে। আমরা ইজিলি প্রথমে চারটা বাহুর দৈর্ঘ্য বের করে কর্ণ বের করে বলে দিতে পারবো। সো এই জন্য এই কনসেপ্ট চারটা লেখা ছিল। ওকে, এরপরে কি দেওয়া আছে? এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে দূরত্ব। আচ্ছা, আমরা প্রথমে একটা উদাহরণের মাধ্যমে দেখি। এইটা কি আমাদের এক্স অক্ষ, আর এইটাকে আমরা কি বলি? ওয়াই অক্ষ। ধরো একটা বিন্দু এইখানে আছে যেটা 5,6, যার স্থানাঙ্ক কত? 5,6। 5টা কি ভুজ আর কোটিটা কি 6। আমরা ভুজ কই থেকে নিই? আমরা ভুজ কি এক্স অক্ষ থেকে নিই না?
তাহলে এক্স অক্ষ থেকে আমরা ভুজটা নিলাম, এই পর্যন্ত আসলো। তাহলে এটা কত 5 একক কেটে নিব। আর কোটি কি অক্ষ বরাবর আমরা কর্তন করি, তাহলে কোটি যেহেতু এই পর্যন্ত আসছে, এবার এদিক থেকে আমরা উপর দিকে 6 পর্যন্ত গেলাম, 6 কেটে নিলাম, এই যে উপর থেকে আমরা 6 কেটে নিলাম। তাহলে দেখো এইটুক 5 হলে এইটুকুই কি হবে 5 হবে না, আর এইটুক 6 হলে এইটুকুই 6 হবে না। এই বিন্দুটা কিন্তু এই যে এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত বলো তো? এই পুরোটা এক্স অক্ষ, এই এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি এইটুকু না, সেইটুকু কত 6, এবং 6 টা কি ছিল কোটি। তার মানে কি এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার কোটির সমান, এটা মনে রাখবা। দেখো এক্স অক্ষ থেকে কোনো বিন্দু এক্স ওয়াই বিন্দুর দূরত্ব ওয়াই, ওয়াইটা কি কোটি না, দ্যাটস মিন কোনো অক্ষ থেকে বা এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার কোটির সমান। এবার মডুলাস কেন দিছে? কারণ কোনো কিছুর দূরত্ব কখন নেগেটিভ হয়? আমরা কি কখনো শুনছি যে এইখান থেকে এত মানে ঢাকা থেকে খুলনার দূরত্ব -120 কিলোমিটার? এরকম তো কখনো শুনিনি। বা কোনো কিছুর দূরত্ব কি আমরা মাইনাস শুনতে জানি? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস দেয়া যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কত হবে কোটির সমান বা ওয়াই। আবার ওয়াই অক্ষ থেকে দেখো এই যে ওয়াই অক্ষ ছিল এইটা, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? এইটা না, এটা কত 5, আর এই 5টা কি ছিল ভুজ। তার মানে কি ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি হবে তার ভুজের সমান হবে, তার ভুজের সমান বা এক্স। এইটা ছিল এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব। আর এটা ছিল কি আগেরটা যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, জাস্ট ফর্মুলাটা একটু রিমাইন্ডার করার জন্য। ওকে, আচ্ছা এরপরে দেখো একটা ম্যাথ আছে। ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ ও 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুর দূরত্ব সমান। দ্যাটস মিন কি দেখো প্রথমত ওয়াই অক্ষ থেকে, এটা বাদ দাও, ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি ছিল তার ভুজের সমান। তাহলে এখানে ভুজ কত a, তাহলে ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব কত হবে তার ভুজ a। আবার 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুর দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি আমরা সূত্র দিয়ে বের করতে পারি। তাহলে 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুর দূরত্ব সমান √ওভার কি হবে x1 - x2 তার হোল স্কয়ার। তার মানে কি 7 - a তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, তাহলে 2 - 5 তার হোল স্কয়ার। এবার দেখো বলছে কি এই দুই দূরত্ব কি সমান বলছে না, এক্স ওয়াই অক্ষ থেকে এবং ও 7,2 বিন্দু থেকে a,5 বিন্দু দূরত্ব কি সমান। তার মানে কি a সমান আমরা এটা লিখতে পারি না, a সমান √ওভার 7 - a তার হোল স্কয়ার প্লাস 2 - 5 তার হোল স্কয়ার। এবার বলছে a এর ভ্যালু বের করো, a এর মান নির্ণয় করো। a এর মান নির্ণয় করতে গেলে কি আমরা প্রথমে রুটটা উঠাইতে হবে। রুট উঠাইতে হলে আমরা কি করি উভয় পাশে বর্গ করে দিই। তাহলে উভয় পাশে বর্গ করে দিলে কি a স্কয়ার হবে, আর ওই পাশে কি রুট কাটা যাবে, রুট কাটলে থাকবে কি 7 - a তার হোল স্কয়ার প্লাস 2 - 5 তার হোল স্কয়ার। এবার এই সমীকরণটাকে জাস্ট সমাধান করলেই আমরা এর ভ্যালু পেয়ে যাব। কিভাবে দেখো a স্কয়ার তো থাকলো, এইটা কি a - b তার হোল স্কয়ারের সূত্র লেখা যায়। a - b তার হোল স্কয়ার মানে কি a স্কয়ার - 2ab, মানে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তাহলে a কি 7a স্কয়ার -2 * a মানে 7, আর b মানে কি a আছে, আর 2ab কিন্তু না, b কিন্তু না, এটা কিন্তু ভুলে ভুলে b দিয়ে ফেলছি, 2 * 7 * a আর প্লাস b স্কয়ার মানে কি a টার স্কয়ার। আর এই পাশে যেটা ছিল 2 - 5 কত হবে সেটা -3 তার স্কয়ারে কত হয় 9। তাহলে এটা জাস্ট a - b তার হোল স্কয়ারের সূত্রটা বসাইলাম, দেন ওইটা হিসাব করে বসাই দিছি। এবার এখান থেকে এর মান তো ইজিলি হিসাব করে বের করা যায়। আচ্ছা এবার দেখো এই পাশে a স্কয়ার আছে, এই পাশে a স্কয়ার আছে, যদি আমরা এই স্কয়ারটাকে অপর সাইডে পাঠাই দিই, আচ্ছা এই পাশে পাঠাই দিই a স্কয়ার - a স্কয়ার, আর ওই পাশে থাকলে 7 এর স্কয়ারে কত 49 মাইনাস 7 2 * 7 কত হবে 14, তাহলে 14a প্লাস আর a স্কয়ার তো এই পাশে পাঠিয়ে দিছি, তাহলে a স্কয়ার হবে না, শুধু কি হবে 9, 14a + 9।
এ স্কোয়ার থেকে এ স্কোয়ার চলে গেলে কত থাকবে 0 আর -14 এই সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে +14 আর অপর সাইডে কি থাকবে 49 + 9 দ্যাটস মিন 58 এবার দেখো a এর ভ্যালু যেহেতু বের করতে কইছে a কে রাখবো আর 14 কে অপর সাইডে পাঠিয়ে দেব 58 / 40 এবার তাহলে এর মান কত হলো 58 / 14 আমরা কাটাকাটি করতে পারি 2 দিয়ে 2 দিয়ে গেলে 7 যায় এখানে কত 29 যায় তাহলে 29 / 7 তাহলে এর ভ্যালু কত 29 / 7 এইভাবে আমরা যে কোনো ম্যাথ করতে পারি মেইনলি কনসেপ্টটা হলো কি y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হবে তার ভুজের সমান আর x অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি হবে তার কোটির সমান এটা ছিল আমাদের একটা ম্যাথ এরপরে কি মধ্যবিন্দু আচ্ছা এতক্ষণ কি দূরত্ব শিখলাম অক্ষ থেকে দূরত্ব শিখলাম এবার আছে মধ্যবিন্দু মধ্যবিন্দুর কনসেপ্টটা কি ধরো এই একটা বিন্দু আছে আচ্ছা এখানে একটা বিন্দু আছে যেটা x1 y1 এইখানেও একটা বিন্দু আছে যেটা x2 y2 দ্যাটস মিন দুইটা বিন্দু দেওয়া আছে যার স্থানাঙ্ক দেওয়া আছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে দুইটা বিন্দু যদি আমরা যোগ করে দিই দূরত্ব নির্ণয় করা শিখছি এই দুইটা বিন্দুর কি মাঝখানে একটা স্থান থাকবে না দেখো এটা অলমোস্ট একটা মাঝের পজিশন মাঝেও কি একটা বিন্দু থাকবে তাহলে দুইটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় এই কনসেপ্টটা কি মধ্যবিন্দু মানে কি দুইটা বিন্দুর মধ্যবিন্দু বা সমদ্বিখণ্ডক এই রেখাটাকে কি এই বিন্দুর দুই খণ্ড করতেছে তাহলে সমদ্বিখণ্ডকও বলা যায় অথবা দুইটা বিন্দুর মধ্যবিন্দু বলা যায় তা দুইটা বিন্দুর মধ্যবিন্দুর সূত্র হবে এইটা সূত্র হবে ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 x1 + x2 ডিভাইডেড বাই 2 y1 + y2 ডিভাইডেড বাই 2 y1 + y2 ডিভাইডেড বাই 2 এটা হলো আমার মধ্যবিন্দুর ফর্মুলা দেখো এখানে দেওয়া আছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক একটা বিন্দু দেওয়া আছে এখানে আরেকটা বিন্দু দেওয়া আছে যে দুইটা বিন্দুর মাঝখানের বিন্দুকে এইটা এবং মাঝের বিন্দু হলে এদের তার যোগফল মানে x1 + x2 ডিভাইডেড বাই 2 y1 + y2 ডিভাইডেড বাই 2 এটা হলো ফর্মুলা আচ্ছা এবার দেখো এখানে আছে নিম্নলিখিত দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো মধ্যবিন্দুর স্থানাঙ্ক প্রথমটা কি দেওয়া আছে -2 -8 আরেকটা দেওয়া আছে কি 2,8 ধরলাম এই বিন্দুটা এইখানে আর এই বিন্দুটা এইখানে এই দুটোর কি মাঝখানে কি একটা বিন্দু আছে না এই বিন্দুটা বের করতে বলছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কের ফর্মুলা কি ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 তাহলে কি -2 ওই পাশে কি +2 ডিভাইডেড বাই 2 আরেকটা কি আছে -8 + 8 ডিভাইডেড বাই 2 দেখো -2 + 2 কত হয় 0 ভাগ করলে 0 আসে আর -8 + 8 ভাগ করলে কত আসে 0 আসে দ্যাটস মিন এই দুইটার মধ্যবিন্দু কত 0 0 যেটা কি মূল বিন্দু 0 0 স্থানাঙ্ক কোনটা মূল বিন্দুর স্থানাঙ্ক দ্যাট মিন্স এই বিন্দুটা কি মূল বিন্দু আচ্ছা আরেকটা দেখো ওইটাই বের করি কি দেওয়া আছে t + 2, -t + 4 এলো একটা বিন্দু কিন্তু এইটা ভুজ এইটা কোটি এই বিন্দু ধরলাম এইখানে আরেকটা বিন্দু আছে t, 3t ধরলাম এইখানে আছে t, 3t যেটা এই যে এইখানে দুইটা বিন্দু যোগ করলে তার কি একটা মধ্যবিন্দু থাকবে না এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমার নির্ণয় করতে বলছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র কি ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 তাহলে ভুজ কত t + 2 আর ওই পাশে ভুজ কত +t ডিভাইডেড বাই 2 আর কোটি কত এবার আরেকটা কি কোটি দ্বয়ের যোগফল ভাগ 2 তাহলে -t + 4 আর +3t ডিভাইডেড বাই 2 তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কের ভুজ এটা কোটি মধ্যবিন্দু কি একটা বিন্দুই তারও কি ভুজ আর কোটিই থাকবে তাহলে কি t আর t 2t + 2 ডিভাইডেড বাই 2 t যদি 3t থেকে চলে যায় কত থাকবে 2t + 4 ডিভাইডেড বাই 2 তাহলে এইটা হলো আমাদের এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু তো এইটা ছিল আমাদের মধ্যবিন্দুর কনসেপ্ট আজকে আমাদের এইটাই লাস্ট মধ্যবিন্দুর কনসেপ্ট পর্যন্ত নেক্সট ক্লাস থেকে আমরা এরপর থেকে শুরু করব আচ্ছা তোমরা এই মধ্যবিন্দুর একটু ভালোভাবে বুঝো কারণ এই কনসেপ্ট আমাদের অনেক জায়গায় লাগে অন্তঃবিভক্ত বহির্বিভক্ত ওইখানেও মধ্যবিন্দুর কনসেপ্ট আছে সো এই মধ্যবিন্দুটা একটু ভালোভাবে শিখো আর আজকের ক্লাস মধ্যবিন্দু পর্যন্তই ওকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ